নওগাঁ জেলার নিয়ামতপুরের তালতলী তথা তালপট্রি এক নয়নাভিরাম স্পট। ৫,০০০-এরও বেশি তালগাছের সারির এই দৃশ্য অনেকের মতো আমার মন কেড়ে নিয়েছিল অনেক আগেই। এবার স্বচক্ষে দেখে চোখ মন প্রাণ যেন একসাথে জোড়ালো। যাত্রাটা শুরু হয়েছিল ফ্রেশি ফার্মের কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টকে কেন্দ্র করে। সেখানে এক রাত থাকার আশা নিয়ে বরেন্দ্র পরিবহনে চেপে বসেছিলাম রাত 10:30টায়। সকাল 8টায় নামিয়ে দিয়েছে সারাইগাছি বাজারে। সেখানে নাস্তা সেরে একটি টমটম নিয়ে চলে গেলাম কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে। ভাড়া নিয়েছে 100 টাকা, তবে ভ্যানে এলে 50-60 টাকায়ও আসা যায়। কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে পৌঁছতেই মন ভালো হয়ে গেল। ছোট্ট একটি জায়গায় এত সুন্দর করে রিসোর্টটি সাজানো দেখলেই মন চায় এর আঙিনায় গজিয়ে ওঠা ঘাসে গা এলিয়ে দেই। এখানে মোট 8টি কটেজ আছে ছোট বড় মিলিয়ে। গিয়েছি এই ফেব্রুয়ারির 13 তারিখে। রাত ছিল সবই বরাত, আর ছিল ভরা পূর্ণিমা। নওগাঁর এই অঞ্চলে প্রায় 80% বাড়ি মাটির তৈরি ও এর মধ্যে অনেক দোতলা বাড়িও রয়েছে। একইভাবে রিসোর্টের কটেজগুলোও মাটির তৈরি এবং উপরে ছনের চালা রয়েছে। এই রিসোর্টে গরুর গোস্ত, হাঁসের গোস্ত কিংবা মুরগির গোস্ত যাই দিয়েই আপনি খান না কেন, রেট ফিক্সড 250 টাকা। আর রাতে বিকল্প থাকে চিকেন বারবিকিউ, ওটার রেট 180 টাকা। আর সকালের নাস্তায় থাকে খিচুড়ি ডিম, যার রেট 100 টাকা। এখানে রান্না করেন নজরুল ভাই ও ওনার ভাগ্নে ইসমাইল। ওনারাই তত্ত্বাবধান করেন এই ম্যাঙ্গো রিসোর্টের এবং ওনাদের হাতের রান্না অসাধারণ। আমরা দুপুরের গরুর গোস্ত এবং রাতে হাঁসের গোস্ত দিয়ে খাবো বলে অর্ডার প্লেস করলাম এবং এর পরপরই বেরিয়ে পড়লাম ফ্রেশি ফার্মের খামার দেখতে। খবর পেলাম আজ পুকুর সেচে মাছ ধরা হচ্ছে। গিয়ে দেখলাম সেই চিরাচরিত মাছ ধরার গ্রামীণ দৃশ্য। এভাবে কত মাছ আমি নিজেও ধরেছি একসময়। এ দৃশ্য ভীষণ নস্টালজিক। এদের খামারটা অনেক বড়, প্রায় 700 গরু এখানে রাখা যায় বলে শুনেছি। আমরা নিজেরা 80 থেকে 100টির মতো গরু দেখেছি। এছাড়া ছাগল আর ভেড়াও আছে। একটা গাড়লেরও সাক্ষাৎ পাওয়া গেল। কুড়েঘর রিসোর্টের সন্ধ্যায় চা ও কফি পাওয়া যায়। লাল চা 10 টাকা, ব্ল্যাক কফি 20 টাকা। এই অঞ্চলে টাকার মান এখনও বাড়েনি। সম্ভবত এটাই একমাত্র এলাকা যেখানে এখনও 5 টাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করা যায়। আজকের রাতটা সবই বরাত। সন্ধ্যার পর হাঁটতে বের হলাম। পূর্ণিমার আলো ঠিকরে পড়তে শুরু করেছে। 2.5 কিলো রাস্তা আমরা 4 বন্ধু ধীরে ধীরে হেঁটে এগোলাম। এমন মায়াবী রাত অনেক দিন জীবনে আসেনি। টিপিক্যাল গ্রামীণ আবহাওয়া এখনও এখানে রয়েছে, যেটি আমরা পেয়েছিলাম আমাদের ছোটবেলায়। তাই বারংবার নস্টালজিক হলাম। রাতের খাবার খেয়ে এখানকার হ্যামকে শুয়ে ভরাট চাঁদের দিকে নির্নিমেষ চেয়ে রইলাম। ফেব্রুয়ারির 13 তারিখ। ঢাকায় রীতিমতো ফ্যান চলছে, অথচ এখানে এখনও ভারী জ্যাকেট গায়ে দেবার শীত। ফজরের নামাজ যখন পড়তে উঠলাম, সেই দৃশ্যের কোনো বর্ণনা হয় না। চাঁদ ততক্ষণে পূব আকাশে হেলে পড়েছে, কিন্তু তার জোছনার কোনো কমতি নেই। এখান থেকে 2টি ট্যুর প্যাকেজ আছে। একটি হলো রিসোর্ট থেকে নিতপুর বর্ডার হয়ে পুনর্ভবা নদী ও কুমারপাড়া দেখে পোরশা বড় মাদ্রাসা দেখে আবার রিসোর্টে ফিরে আসা। দ্বিতীয় প্যাকেজটি হলো রিসোর্ট থেকে নিয়ামতপুর তালপট্রি যাওয়া এবং ফিরে আসা। দুটিরই ভ্যান ভাড়া 300 টাকা। মূলত ভ্যানই এখানকার প্রধান বাহন। 100 টাকার নাস্তা হিসেবে ডিম খিচুড়ি খেয়ে নিতপুর বর্ডারের দিকে রওনা দিয়েছি। এখানে একটি বড়সড় বিজিবি ক্যাম্প আছে, কিন্তু পুনর্ভবার ওপাশে কোনো বিজিবি ক্যাম্প নেই। এপারের কৃষকরা ওপারে গিয়ে তাদের জমি চাষ করে। পুনর্ভবার পাশে দেখলাম সরিষা গাছ মাড়াই করার মেশিন চলছে। এই মেশিনটি আগে কখনো আমি দেখিনি। আমরা ছোটবেলায় অন্যভাবে সরিষা মাড়াই করতাম। সেখানে কিছুক্ষণ কাটিয়ে এবার কুমারপাড়া তথা মাস্টারপাড়ার দিকে এগোলাম। এখানে নানান রকম মাটির পণ্য বানানো হচ্ছে এবং সেই সাথে সাজিয়ে রাখা পণ্যের বিকিকিনি চলছে। এক দিদির পাশে দাঁড়িয়ে তার রং করা দেখলাম। আরেক কুমার দাদার পাশে দাঁড়িয়ে তার কাজ দেখলাম। এমন দৃশ্য আমরা হামেশাই টিভিতে দেখেছি, কিন্তু সরাসরি এই প্রথম দেখলাম। এখানে অনেক অল্প দামে মাটির নানান দ্রব্য কিনতে পারবেন। মাটির ব্যাংক, থালা, বাটি, জগ, ফুলদানি থেকে শুরু করে আরও অসংখ্য পণ্য এখানে আছে। কিছু মাটির জিনিসপত্র কিনে আমরা ফিরতি পথ ধরলাম। ফেরার পথে আমরা এরপরে গেলাম পোরশা বড় মাদ্রাসা খ্যাত আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া মাদ্রাসাতে। এর চেয়ে বড় মাদ্রাসা হয়তো বাংলাদেশে আছে, কিন্তু আমার দেখা এটি সবচেয়ে বড়। এর সামনে একটি জলাশয় তারা বানিয়েছে, যার পানিতে ছাত্রদের অজু এবং গোসল হয়। অসম্ভব ভালো লাগা নিয়ে বের হয়ে সেখান থেকে ফিরে গেলাম রিসোর্টে। দুপুরে মুরগির গোস্ত দিয়ে ভাত খেয়ে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম ঘুঘুডাঙ্গা তালতলী তথা তালপট্রির দিকে। তবে সেখানে যাবার আগে ড্রাইভার রাজু ভাইয়ের পরামর্শে একবার মুর্শিদপুর হাট দেখার সিদ্ধান্ত নিলাম। সেখানে রয়েছে বিশালাকার মুর্শিদপুর দিঘি। মাত্র 10 মিনিটেই পৌঁছে গেলাম মুর্শিদপুর হাটে। নয়নাভিরাম মুর্শিদপুর দিঘির পাড়েই এই হাট বসে সপ্তাহে একদিন, শনিবার। হাটে ঢুকতেই মন পুরোপুরি নস্টালজিক হয়ে গেল। একসময় দাদার হাত ধরে আমিও এমনিই হাটে যেতাম। শুরুতেই পেলাম কামারের দোকান, এরপর দেখলাম বাঁশের তৈরি জিনিসপত্রের বেচাকেনা। আরও সামনে এগোতেই দেখলাম ঘর থেকে পালা হাঁস নিয়ে বিক্রেতারা বসে আছেন। এর পেছনেই আছে কবুতর ও কোয়েল বিক্রির হাট। এখনও মাটিতে বসে বাচ্চাদের চুল কাটা হয়। আমার মনে আছে আমিও বহু বছর পূর্বে 5 শিকে তথা 1 টাকা 25 পয়সা দিয়ে এভাবে চুল কাটাতাম। এরপর দেখলাম গরু বাজার, মুড়ি মুরগির বাজার, মাছের বাজার, তরকারির বাজার। সব দেখা শেষ করে এক অপূর্ব ভালো লাগা নিয়ে গিয়ে ভ্যানে বসলাম আমরা 3 বন্ধু।
ভ্যান এগিয়ে চলল। তালপট্রির ছবি আগেই দেখেছি, তবে বাস্তবে কেমন দেখতে লাগবে এমন একটা ভাবনা তো ছিলই। পথ চলতে চলতে লক্ষ্য করলাম এই অঞ্চলের রাস্তাঘাট বেশ ভালো, একেবারে পিচ ঢালা মসৃণ রাস্তা। বিশেষ করে তালতলি পর্যন্ত তো একেবারে খুবই সুন্দর রাস্তা, ভ্যানে চড়লেও তেমন ঝাঁকি হয় না। মুর্শিদপুর বাজার থেকে 40 মিনিট ভ্যান চলার পর পৌঁছে গেলাম তালপট্রিতে। যতখানি সুন্দর ভেবেছিলাম এটি তার চেয়েও সুন্দর। 2 কিলো রাস্তার অনেকখানি হাঁটলাম, রাস্তার উপরে বসলাম, ছবি তুললাম। পাশেই আলু খেতে কীটনাশক ছড়াচ্ছেন কৃষকরা, তাদের সাথে গিয়ে কথা বললাম। এই স্পটকে কেন্দ্র করে বিশাল বাজার বসেছে, প্রায় 15টির অধিক দোকান তৈরি হয়েছে, যার বেশিরভাগই খাবারের দোকান। আমরাও আইসক্রিম ও আরও অন্যান্য খাবার খেয়ে রওনা দিলাম সারাইগাছি বাজারের দিকে, যেখান থেকে ফিরে যাব তিলোত্তমা নগরীতে। কিন্তু মন পড়ে থাকবে এই সহজ সরল মানুষের এক নান্দনিক লোকালয়ে।